ই কমার্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ইনফো এজ ইন্ডিয়া লিমিটেড। ইনফো এজের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো ইনফো এজকে আমরা নকরি বলেও চিনি। তো এই কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 5,210 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 67,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, একদিনে হচ্ছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। একদিনে 5 দিনের পারফরমেন্স করেছে 10%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসের পারফরমেন্স দিয়েছে 9%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 17%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 জানুয়ারি থেকে 33%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। এক বছরের পারফরমেন্স দিয়েছে কত? এক বছর হচ্ছে 24%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি 24%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 231%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3.5 গুণের কিন্তু কাছাকাছি কিন্তু করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে এবং একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত? 3,470%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2006-এ। তাহলে 2006 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 3,470%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো এটা গেল চার্ট প্যাটার্ন অর্থাৎ ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট। এইবারে আমরা চলে যাচ্ছি ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে। দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আপনারা এখানে লেখা দেখতেই পাচ্ছেন, লেখা আছে ব্যালেন্স শিট অফ ইনফো এজ ইন্ডিয়া। ডেটা পাচ্ছি কবে থেকে? 19, 20, 21, 22 অ্যান্ড 23। 5টা বছরের আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে আমরা চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 2300 কোটির রেঞ্জে, তারপরে 2000 কোটির রেঞ্জে, তারপরে 5300 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 17,100 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 13,100 কোটির রেঞ্জে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে সেইভাবে আমরা কিন্তু কনসিস্টেন্সি পাইনি, বাট এইটুকুনি বলতে পেরেছি যে গ্রোথ রয়েছে, এইটুকুনি আমরা বলতে পারি। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে এখন 13,100 কোটির রেঞ্জে আছে, আমরা এইটুকুনি বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার লং টার্ম বোরিং। প্রথমে ছিল 37 লাখ, তারপরে হলো 24 লাখ, তারপরে 7 লাখ, তারপরে 65 লাখ, এখন রয়েছে 1,40,00,000 লাখ। তো লং টার্ম বোরিং খুবই কম রয়েছে, এইটুকুনি আমরা বলতে পারি। তো লং টার্ম বোরিং থাকলে কোম্পানির হচ্ছে এক্সট্রা বার্ডেন থাকছে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো লং টার্ম বোরিং এখন রয়েছে অ্যাপ্রক্স বলতে পারেন 1.5 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। শর্ট টার্ম বোরিং কী আছে? আমরা তাহলে চলে আসছিলাম শর্ট টার্ম বোরিংয়ে। তাহলে শর্ট টার্ম বোরিং প্রথমে 0,0,0,0 এখন রয়েছে 1 কোটির রেঞ্জে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো এখন শর্ট টার্ম বোরিং রয়েছে 1 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের। দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের কী অবস্থান রয়েছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 260 কোটি, তারপরে 529 কোটি, তারপরে 442 কোটি, 368 কোটি, এখন রয়েছে 571 কোটি।
তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। কেন 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতে পারি? যেহেতু কোম্পানিটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা ঠিকঠাকই আছে আমরা এইটুখানি বলতে পারি। 571 কোটির রেঞ্জে আমরা এইটুখানি বলতে পারি। আর কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং কত রয়েছে? তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং রয়েছে 1 কোটির রেঞ্জে রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং একেবারেই কম রয়েছে, 1.5 কোটির রেঞ্জে আমরা এইটুখানি বলতে পারি। আর কোম্পানিটার হচ্ছে রিজার্ভ কিন্তু অনেকটাই রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি 13,100 কোটির রেঞ্জের রিজার্ভ রয়েছে। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো এইটা গেল ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট ব্যালেন্স শিট। এইবারে আমরা চলে যাবো ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। দেখবো প্রফিট অ্যান্ড লস কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2012 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাবো কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। প্রথমে ছিল প্রফিট করেছে কত? 106 কোটি। তারপরে সেটা ডাউন পারফরমেন্স করে 76 কোটি। তারপরে সেটা ডাউন পারফরমেন্স করে 60 কোটি। তারপরে সেটা কিন্তু লসে চলে গেল, 14 কোটি লস। তারপরে সেটা কিন্তু আবার প্রফিট দেখাতে শুরু করলো, 118 কোটি প্রফিট। তারপরে সেটা আবার লস হলো, 43 কোটি লস। তারপরে কিন্তু আবার প্রফিট দেখাতে শুরু করলো 501 কোটি। তারপরে সেটা আবার গ্রোথ দেখালো 592 কোটি। তারপরে সেটা আবার লস করলো 246 কোটি। তারপরে কিন্তু সেটা আবার জাম্প করলো, জাম্প করে হচ্ছে 1418 কোটি। 1418 কোটির পরে সেটা কিন্তু আবার ম্যাসিভ জাম্প করে হলো 12,882 কোটি। তারপরে সেটা আবার ডাউন পারফরমেন্স করে হচ্ছে লসে চলে গেল, 70 কোটি লস। তারপরে কিন্তু সেম আবার 70 কোটি লস। তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি এই জায়গার অ্যামাউন্টটা কিন্তু খুবই বেশি প্রফিট করেছে। তার মানে এইটা থেকে বুঝে যাচ্ছে যে এত বড় প্রফিট মানে তার মানে কোনো আদার্স ইনকাম রয়েছে। তার মানে এখানে দেখতেই পাচ্ছেন যে কোম্পানিটার হচ্ছে আদার্স ইনকাম রয়েছে। তো আদার্স ইনকামটাকে আমরা সেই অর্থে কিন্তু আমরা কম্পারিজম করতে পারবো না। তার কারণ কি? এটা কিন্তু কোম্পানির মেন বিজনেস থেকে আর্নিং হচ্ছে না, আদার বিজনেস থেকে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ওভারঅল আমরা যদি দেখি তাহলে হচ্ছে নেট প্রফিটের মধ্যে কিন্তু সেইভাবে কিন্তু আমরা কোনো কনসিস্টেন্সি পেলাম না। কিন্তু কোম্পানির কিছু কিছু জায়গা কিন্তু লস দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে লস রয়েছে, এখানেও কিন্তু লস রয়েছে। কিছু কিছু জায়গা আবার প্রফিট করেছে, আবার লাস্টের 2 বছর কিন্তু কোম্পানি লসে রান করছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারছি। তো কোম্পানিটার মধ্যে সেই অর্থে কিন্তু আমরা কোনো কনসিস্টেন্সি পেলাম না এবং গ্রোথটাও সেই অর্থে কিন্তু পেলাম না। তো এইসব জায়গাগুলোতে যদি আপনারা হিউজ প্রফিট দেখেন তার মানে এইসব জায়গাগুলোতে কিন্তু আদার্স ইনকাম কিন্তু ইনক্লুড রয়েছে বলেই এতটা প্রফিট আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে সেই হিসাবে আমরা বলবো যে এই প্রফিট অ্যান্ড লসটাকে সেই অর্থে কিন্তু আমরা খুব একটা ভালো প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু আমরা কনসিডার করতে পারছি না। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। দেখি কার কী অবস্থান রয়েছে। তাহলে আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রোমোটার মিন্সকে, প্রোমোটার মিন্স হচ্ছে কোম্পানির ওনার। কতটা স্টেক হোল্ড করে রয়েছে? 37.97%। FIS ফরেন ইনস্টিটিউশনাল রয়েছে 31.21%। DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল 18.24%। আর গভর্নমেন্ট আছে 0.51%। আর পাবলিক রয়েছে 11.98%। আর আদার্স রয়েছে 0.08%। তাহলে আমরা এইটুকুনি বলতে পারি যে প্রত্যেকেরই কিন্তু ইনভলভমেন্ট রয়েছে। আমরা এইটুকুনি বলতে পারি প্রোমোটার হচ্ছে অ্যাপ্রক্স 38%-এর কাছাকাছি, FIS আছে 31%-এর মতন, আর হচ্ছে DIS আছে 18%-এর মতন, আর গভর্নমেন্ট না থাকার মতন 0.5%-এর মতন, আর পাবলিক রয়েছে 12%-এর কাছাকাছি, আর আদার্স রয়েছে না থাকার মতন 0.08%। তাহলে এইটুকুনি বলবো যে প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো সেই হিসাবে কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে কিন্তু আমরা ডিসেন্ট হিসাবে শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নামটা কি? কোম্পানিটার নাম বলাই হয়ে গেছে, ইনফোএজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা নকরি বলে চিনি। তো এই কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ই-কমার্স সেগমেন্টের ওপরে কাজ করছে। তো এর কিছু পপুলার হচ্ছে সেগমেন্ট রিলেটেড হচ্ছে যে বিজনেস আপনারা জানেন, যেটা হচ্ছে Naukri.com-এর আপনারা নাম শুনেছেন, যেটা হচ্ছে অনলাইন রিক্রুটমেন্ট করা হয়। 99acres.com এটাও নাম শুনেছেন, রিয়েল এস্টেট সেক্টরের এর ওপরে কিন্তু অনলাইনিং বিজনেস করা হচ্ছে। জীবনসাথী হচ্ছে .com এটাও শুনেছেন, অনলাইন ম্যাট্রিমোনিয়াল সাইট। শিক্ষা.com এটা এডুকেশনাল সংক্রান্ত ইনফরমেশন সার্ভিসেস। তো এইসব সার্ভিসেস হচ্ছে প্রোভাইড করছে ইনফোএজ, যাকে আমরা নকরি বলেছি।
তো কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছে আপনাদের 67,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি, তাহলে কত 2.76, ROE রিটার্ন অন ইকুইটি আছে মাইনাস আছে 1.64। তো সেই অর্থে কিন্তু ROC আর ROEর মধ্যে কোনো স্ট্রেংথ আমরা পেলাম না। তো কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও যদি গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE। তাহলে ওভারঅল আমরা এটুকুনি বলতে পারি, ইনফো এজ ইন্ডিয়ার হচ্ছে ওভারঅল ফান্ডামেন্টালসটাকে অ্যানালিসিস করে আমরা সেই অর্থে বলতে পারি ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার বললেও প্রফিট অ্যান্ড লসটার মধ্যে কোনো স্ট্রেংথ আমরা পেলাম না। আর এইদিকে হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ঠিকঠাকই আছে, আমরা এটুকুনি বলতে পারি, ডিসেন্ট বলতে পারি শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো সেই হিসাবে ইনফো এজটাকে আমরা খুব একটা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কনসিডার করতে পারছি না, বাট ওকে টাইপের ফান্ডামেন্টালস হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার আপনারা স্টাডি করুন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার? তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।